নমস্কার, বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। শুরু হচ্ছে সৌভিক চক্রবর্তীর লেখা গল্প অরণ্যের প্রাচীন প্রবাদ। এটি দ্বিতীয় গল্প। এই গল্পটির প্রথম পর্বের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালুরি মশাই বললেন, মানে বুঝলাম না। গন্ডার তো মারা হয় প্রধানত খড়গের জন্য, তাহলে বাকি বডিটা? কথা কেটে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, বললাম তো পাওয়া যায় না। পরে হিসেব করে দেখা যায় গন্ডার কমে গেছে, কিন্তু যেদিন থেকে এই ব্যাপক হারে পোচিং শুরু হয়েছে সেদিন থেকে জঙ্গলে কোনো গন্ডারের মৃতদেহ পাওয়া যায়নি। এটা শুনে আমি শুক্লাজির সাথেও কথা বললাম। ওনার বক্তব্য, বিরাট বড় একটা র্যাকেট কাজ করছে এর পেছনে। সম্ভবত ওরা ঘুম পাড়ানে গুলি করে পুরো গন্ডারগুলোকেই তুলে নিয়ে যাচ্ছে এবং কোনো গোপন ডেরায় কাটাকাটি করছে। ইদানিং শুধু গন্ডারের খড়গই না, চীনে তো গন্ডারের চামড়া বা বিভিন্ন অঙ্গেরও বিপুল চাহিদা তৈরি হয়েছে। তুই ভাবতে পারছিস কি ভয়ানক ব্যাপার চলছে ওখানে? আর এইগুলো এতটাই কনফিডেন্সিয়াল যে কিছুই বাইরে আসছে না। ভুরু কুঁচকে চুপ করে থাকেন ভাদুরী মশাই। জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কি হলো, চুপ মেরে গেলি কেন? গলা ছেড়ে ভাদুরী মশাই বললেন, ভাবছিলাম। কি ভাবছিলি? খুব সামান্য কয়েকটা কথা। যদি তুই বলছিস 3 মাস অন্তর অ্যাটাক হয় এবং গন্ডারদের ঘুম পাড়িয়ে ধরে নিয়ে চলে যাওয়া হয়। জ্যোতিরিন্দ্রনাথ বলে উঠলেন, আমি বলছি না, শুক্লাজির সন্দেহ। ভাদুরী মশাই বললেন, যাই হোক, একটা কথা ভেবে দেখ, সেক্ষেত্রে তো অন্তত 10-12টা বড় লরির প্রয়োজন। এতগুলো গাড়ি যদি জঙ্গলে ঢুকে এবং জঙ্গল থেকে বেরোয়, সেগুলো কি কারো চোখে পড়বে না? মানলাম গাড়িরা ভয়ে জঙ্গলে ঢুকে না, কিন্তু এমন একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গলের বাইরেও নিশ্চয়ই কড়া পাহারা আছে। সেখানে তো এই গাড়িগুলোর ধরা পড়ে যাওয়ার কথা, তাই না? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, অত বোকার মতো কথা বলছিস নীরেন। যাদের এত পাওয়ার যে গোটা গন্ডার তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদের কাছে রাস্তার চেকপোস্ট কিনে নেওয়া কোনো ব্যাপার? ভাদুরী মশাই বললেন, তুই বলতে চাইছিস দুনিয়া শুদ্ধ সবাই অসৎ? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, না, বলতে চাইছি সকলেরই প্রাণের ভয় আছে। ভাদুরী মশাই বললেন, আচ্ছা, তোরও প্রাণের ভয় আছে তাহলে? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, আছে নীরেন, কিন্তু এটা আমার নিজেকে প্রমাণ করার লড়াই। আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ। যাই হোক, তোর এত নেগেটিভ কথা আমার ভাল লাগছে না, আমি রাখলাম। ফোন কেটে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু রিসিভার হাতে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন ভাদুরী মশাই। তার ভাবনা জগতে কিসের যেন তোলপাড় হচ্ছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের বাংলোটা ভারী সুন্দর। জঙ্গলের একধার ঘেঁষে কাঠ আর কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। বাংলোর লাগোয়ায় অফিস। জ্যোতিরিন্দ্রনাথ এসে হাঁক ডাক করে লোক জড়ো করে ফেলেছেন। অধস্থ সমস্ত অফিসার থেকে শুরু করে যে অফিসের জিপ চালায় সেও আছে। জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগ দেখে মনে হচ্ছে তিনি আজই চোরা শিকারীদের ধরে ফেলবেন। ভিতরের ঘরে আধশোয়া হয়ে বই পড়তে পড়তে ভাদুরী মশাই বন্ধুর গলা পাচ্ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ একের পর প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাচ্ছেন না। বেশিরভাগই
হ্যাঁ না করে কাটিয়ে যাচ্ছে, আর তাতে জ্যোতিরেন্দ্রনাথের গলার পর্দা চড়ছে ক্রমাগত। বড্ড চেঁচাই জ্যোতিটা। শুরুতেই এত হই হই করলে তো কেউই ওর ওপর ভরসা পাবে না। ভাদুড়ি মশাইয়ের ইচ্ছে করছিল কে মুখটা চেপে ধরেন, কিন্তু উপায় নেই। বই বন্ধ করে উঠে দাঁড়ালেন, ঘর থেকে বেরিয়ে এলেন বাইরে। বাংলোর পেছন দিকটায় সুন্দর করে সাজানো বাগান। সেখানে এসে দেখলেন চরণদাস বাগানে জল দিচ্ছে। চরণদাস একেধারে এই বাংলোর মালিক, রাঁধুনি এবং পাহারাদার। এই লোকটিকে ভারী ভালো লেগে গিয়েছে ভাদুড়ি মশাইয়ের। 60-এর কাছাকাছি বয়স, কম কথা বলে, কিন্তু কাজে অতিরিক্ত দক্ষ। মেদিনীপুরের লোক, গত 40 বছর ধরে এখানেই আছে। ভাদুড়ি মশাইরা এখানে পৌঁছানোর পরেই সে এত সুন্দর একটা ডাবের শরবত খাইয়েছে যে তখন থেকেই ভাদুড়ি মশাই চরণ দাসের মজে আছেন। তাকে বাগানে এসে দাঁড়াতে দেখে চটপট হাত ধুয়ে এগিয়ে এলো চরণ দাস। কিছু লাগবে স্যার? মাথা নাড়লেন ভাদুড়ি মশাই, বললেন, কাজ না থাকলে এসো গল্প করি। হঠাৎই এদিক ওদিক দেখে চাপা গলায় চরণ দাস বলল, আপনাকে একটা কথা বলবো স্যার। চরণ দাসের এই আকস্মিক পরিবর্তনে খানিক অবাক হলেন ভাদুড়ি মশাই, তবু কৌতূহলে ঘাড় নাড়লেন। চাপা গলায় চরণ দাস বললে, আপনার বন্ধুকে একটু রয়ে শুয়ে থাকতে বলুন স্যার, নয়তো খুব বিপদ। জানি ছোট মুখে বড় কথা বলে ফেললাম, কিন্তু আপনাদের খুব ভালো লেগে গেছে আমার, তাই মনে হলো সাবধান করে দিই। হঠাৎ এই কথা কেন বলছো? ভাদুড়ি মশাই বললেন। চরণ দাস আতঙ্কিত কণ্ঠে বলল, সে অনেক কথা স্যার, এখন চারদিকে অনেক লোকজন। আমি রাতে আপনার সাথে দেখা করব, ঘরের দরজাটা খোলা রাখবেন স্যার। যেমন দ্রুত এসেছিল তেমন ভাবেই বাগানে ফিরে গেল চরণ দাস। ভারী চিন্তিত হয়ে পড়লেন ভাদুড়ি মশাই। মানুষ চিনতে তার খুব ভুল হয় না। যেটুকু বুঝেছেন চরণ দাস বাজে কথা বলার লোক নয়। জ্যোতিরেন্দ্রনাথের ফোন পেয়ে মনটা যেমন কুঁডেকে উঠেছিল, এখনো সে একই অনুভূতি হলো ভাদুড়ি মশাইয়ের। তার মন বলল, এমন কিছু একটা রহস্য ঘনিয়ে উঠেছে এই অরণ্যে, যা ভেদ করতে গেলেই অতর্কিতে মৃত্যুর মতো নেমে আসবে বিপদ, ভয়ানক বিপদ। দরজাটা খোলায় রেখেছিলেন ভাদুড়ি মশাই। মৃদু শব্দ হতেই উঠে বসলেন। দরজাটা আলতো ফাঁক করে মুখ বাড়ালো চরণ দাস। ভাদুড়ি মশাই বললেন, এসো। নাক ডাকার শব্দে ঘুম আসে না, এই অজুহাতে আগেই অন্য ঘরে শোয়ার ব্যবস্থা করেছিলেন ভাদুড়ি মশাই। কথাটা মিথ্যে নয়। পাশের ঘর থেকে অনবরত ভেসে আসছে জ্যোতিরেন্দ্রনাথের নাসিকা গর্জন। চরণ দাস বলল, স্যার বাইরে আসুন, বাগানে গিয়ে কথা বলি। ঘর থেকে বেরিয়ে এলেন ভাদুড়ি মশাই। রাতের অরণ্য বড়ই মায়াবী, তার উপর ভাঙা চাঁদ রয়েছে আকাশে। মৃদু একটা হাওয়া দিচ্ছে। চাদরটা গায়ে জড়িয়ে বাগানের কাঠের বেঞ্চে বসলেন ভাদুড়ি মশাই। বললেন, এবার বলো চরণ দাস। তার কণ্ঠস্বরে উদ্বেগের আভাস। চরণ দাস বলল, স্যার এই চোরা শিকারের সমস্যা কোনোদিন সমাধান হবে না। অনেক অফিসার এসেছেন গেছেন, কেউ কিচ্ছু করতে পারেননি। আপনার বন্ধুও পারবেন না। উল্টে বেশি হই হই করলে বিপদে পড়বেন। এই পুরো এরিয়ার জঙ্গল যার হাতের মুঠোয়, তার নাম সুখবিলাস ছেত্রী। সুখবিলাস আজকের লোক নয় স্যার।
20 বছর আগে থেকেই ও টুকটাক কোচিং করত, ধরাও পড়েছে কয়েকবার। মাঝে মাঝে ও অনেক দিনের জন্য কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছিল। 5 বছর আগে ফিরে আসে এবং নতুন করে চোরা শিকার শুরু করে, কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কারণ কেউই তো আর বন্দুক হাতে জঙ্গলে ঢুকছে না। এদিকে গোটা গোটা গন্ডার গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব চরণ দাস? চিন্তিত গলায় বললেন ভাদুরী মশাই। চরণ দাসের মুখে একই সঙ্গে ভয় আর আশঙ্কার একটা মিশ্র অভিব্যক্তি খেলা করে গেল। গলা নামিয়ে সে বলল, স্যার, সুবিলাস কালো জাদু জানি। মানে? চমকে উঠলেন ভাদুরী মশাই। চরণ দাস ভাদুরী মশাইকে জানালো, 3 মাস অন্তর প্রতি ত্রয়োদশী রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে। ওরাই গন্ডারদের মেরে ফেলে খড়গ নিয়ে নেয়। সেজন্যই তো মৃত গন্ডারদের কোনো চিহ্ন পাওয়া যায় না। ওই প্রেতের দল সুবিলাসের পোষা। চরণ দাস আরও জানালো, যেদিন এই অলৌকিক অ্যাটাক হয় সেদিনকে কোর এরিয়ায় কোনো গার্ডেরা জঙ্গলের ভিতরে ঢোকে না। কিন্তু এই সব কথা গার্ডেরা বাইরের কাউকে বলবে না। চরণ দাসের মনে হচ্ছে আর 2 দিন পরেই তো ত্রয়োদশী। 3 মাস পার হয়ে গেছে, আবার প্রেতের দল নেমে আসবে জঙ্গলে। তার মন বলছে সুবিলাস কালই আসবে ভাদুরী মশাইয়ের বন্ধুর সঙ্গে দেখা করতে। নতুন অফিসার এলে এমনিতেই সে দেখা করতে আসে। আর ভাদুরী মশাইয়ের বন্ধুর যা মাথা গরম, চরণ দাসের ভয় হচ্ছে সুবিলাস তার কোনো ক্ষতি না করে দেয়। আচমকায় গায়ে কাঁটা দিয়ে উঠল ভাদুরী মশাইয়ের। ত্রয়োদশী রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে এবং তারাই গন্ডার শিকার করে। এ কথাটা মেনে নিতে একটু সময় লাগলো তার। বিপদের আশঙ্কা তিনি করেছিলেন, কিন্তু বিপদ যে এভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে তা তিনি আন্দাজ করতেও পারেননি। এই বিপদ থেকে কিভাবে জ্যোতিরেন্দ্রনাথকে এবং সর্বোপরি এই জঙ্গলকে উদ্ধার করবেন তা তিনি বুঝে উঠতেও পারলেন না। হঠাৎ চাপা গলায় চরণ দাস বলে উঠল, স্যার, আপনার বন্ধুকে বলবেন সুবিলাসের সাথে যেন ঝামেলা না করেন। ও যা বলছে মেনে নেওয়াই ভালো। উত্তর দিলেন না ভাদুরী মশাই। ধীরে ধীরে ভাঙা চাঁদখানি মেঘে ঢেকে গেল।